শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা বিরোধী দলের। সংস্কার ইস্যুতে ওয়াকআউট, সংসদীয় আলোচনার আহ্বান চিফ হুইপের। খুনের ঘটনায় কার্যকর তদন্তে ঘাটতি, অহরহ মিলছে জামিন, দ্রুত বিচার করে বিচারহীনতার সংস্কৃতি বদলের তাগিদ। বয়সে এগুলোও পরিকল্পনায় পিছিয়ে থাকা, ব্যবস্থাপনায় গাফিলতি দেখছেন নগরবিদরা। বগুড়ায় আলুর দামে বিপাকে কৃষক ব্যবসায়ীরা। কেজিতে 10 টাকা পর্যন্ত লোকসান, চাহিদা সংকটে পড়ে থাকছে হিমাগাড়ি। নেপালে প্রাণহানি বেড়ে 389, উদ্ধার কাজে কয়েকটি দেশের সহায়তা। গভীর উৎকণ্ঠায় কলকাতার 32 তীর্থযাত্রীর পরিবার। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি ইশতিয়াক আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যে উত্তাপ ছড়িয়েছে জাতীয় সংসদে। তার বক্তব্যে কড়া সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা। আর স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, অনেক কষ্টের পর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তা বহাল রাখা সবার কর্তব্য। বিস্তারিত প্রতিবেদনে। সরকার ক্ষমতা ফেব্রুয়ারি 17 তারিখ শপথ গ্রহণ করেছে। এর পূর্বের 6 মাসে সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর ঠিক কিছুক্ষণ পর বিরোধী দলীয় সদস্য হাসনাত আব্দুল্লাহ সরকারের 6 মাসের সময়ের হত্যাকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। আর বিরোধী দলের আরেক সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সম্পূরক প্রশ্নে জানতে চান, বিরোধী দলের সদস্যদের উপর হামলার মামলায় আসামি গ্রেপ্তার না করে মিথ্যা মামলায় কেন বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপ জানতে চান। যে আইনের শাসনের টোটাল কবরচনা করা হচ্ছে, এই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ জানতে যাচ্ছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বলেন, শাহবাগে বক্তব্য দেয়া সংসদে বক্তব্য দেয়া এক না। এমন বক্তব্যের পরই হট্টগোল শুরু হয় সংসদে। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মানে স্পিকার, আমি আপনার সেলটার চাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আপনারা কি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনতে রাজি না? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আমি বিরোধী দলের নেতাকে দেব। বিরোধী দলীয় নেতা বলেন, অধিবেশনের শুরু থেকেই বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্য প্রত্যাহার ও এক্সপাঞ্জের দাবি জানান তিনি। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন। তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। সংসদে অসহিষ্ণু আচরণ নিয়ে উদ্বেগ জানিয়ে স্পিকার বলেন, অনেক কষ্টের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে চলতে থাকলে সংসদ বেশি দিন চলবে না বলেও সাংসদদের সতর্ক করেন স্পিকার। এই সংসদে বক্তব্য দেওয়ার প্রচুর সুযোগ আছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এটা তো আওয়ামী লীগের আমল না। এখানে আপনারা ইচ্ছা মতো সরকারকে ক্রিটিসাইজ করতে পারছেন। আপনাদের সকলের চেয়ে অনেক বছর, 40 বছর এই সংসদে আছি। অতীতের সংসদগুলোর অনেক খারাপ রেকর্ড আছে। এই সংসদে, বাংলাদেশের সংসদে স্পিকারকে হত্যা পর্যন্ত করা হয়েছে। সুতরাং অতীতের দিক থেকে তাকিয়ে আমি তো মনে করি একটি ভালো সংসদ আমরা পেয়েছি, জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমেই পেয়েছি। আপনারা উভয় পক্ষকে আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাবো।
এর আগে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় পরিচয়ে পুলিশের নিয়োগের তালিকা করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কমিটি গঠনের কথাও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা ক্ষেত্রের মধ্যে 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে। এবং সামাজিকভাবে যে কোনো স্পেসিফিক ঘটনা যদি আপনারা বলতে পারেন, সেই স্পেসিফিক ঘটনা আমি 300 বিধিতে বিবৃতি দিতে পারবো। সংসদে পররাষ্ট্রমন্ত্রী জানান, মক্কা চুক্তি বাংলাদেশ ইতিবাচক হিসেবেই দেখছে। এই চুক্তি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান তিনি। আর মেট্রো রেল প্রকল্পের ব্যয় বৃদ্ধির কারণ যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। আমরা এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। এদিন মাগরিব নামাজের বিরতির পর আলোচনা হয় গুম প্রতিকার, মানবাধিকার কমিশন সহ বেশ কিছু আইন সংসদ বিষয়ক স্থায়ী কমিটিতে প্রেরণ বিষয়ে। আলোচনার এক পর্যায়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান দাঁড়িয়ে বলেন, সংস্কার ও গণভোটের বাস্তবায়ন চান তারা। বিরোধী দলের সে দাবি না মানায় সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। আমরা এখন ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। মাননীয় বিরোধী দলের নেতা, ওয়াকআউট করার স্বাধীনতা আপনার আছে। পরে সংসদের বাইরে সাংবাদিকদের বিরোধী দল অভিযোগ করেন, স্পিকার পক্ষপাতিত্ব করেছেন, সংসদীয় ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন বলে অভিযোগ তোলেন তারা। বিরোধী দলের সংসদ সদস্যদেরকে কিন্তু কটূক্তি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেটার কিন্তু আমরা তখন তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি এবং সেই শব্দ এক্সপান্স করার কথা বলেছি। এবং মাননীয় স্পিকার তিনি কিন্তু, আমরা আজকে দেখলাম যে ইনি একটু পক্ষপাতিত্ব করলেন এবং বিরোধী দলের সাথে বৈষম্য করলেন। বিএনপি বিরোধী দলের সাথে যে আচরণ করছে, এটা অতীতে আওয়ামী লীগও সেটা করেনি। যেমন ডেভেলপমেন্ট যে সমস্ত ফান্ড থাকে সরকারের, এগুলো বিএনপি তার লোকদেরকে দিচ্ছে। উই আর ইকুয়ালি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অব দি পিপল। জবাবে সরকার দলীয় চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের জন্য এখনো বিরোধী দলের 5 জন সদস্যের জন্য অপেক্ষা করা হচ্ছে, তাদের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য। সংবিধানে যা পরিবর্তন করবো তাই সংস্কার, কাজে সেখানে সংস্কার কোনো বাধা নেই। আমরা বলেছি সদস্য বিশিষ্ট কমিটি করেছি, তার কমিটি করব। তার 12 জন হয়েছে, বিভিন্ন দল থেকে হয়েছে, বিএনপি থেকে দিয়েছে 5 জন, 7 জন, বিরোধী দল থেকে দেবে 5 জন। এই মিলেই আমরা সদস্য করব। আমাদের দরজা খোলা, আমরা খোলা দরজা রেখে তাদের নিয়েই ইনক্লুসিভ হয়ে আমরা এই সংবিধান সংশোধন করতে চাই। ওয়াকআউট না করে সংসদে আলোচনার ভিত্তিতে সমাধান সম্ভব বলে মনে করেন সরকার দলীয় এই চিফ হুইপ। একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সেই সমস্যার সমাধান করব। নাজমুস সাকিব, এখন ঢাকা। এদিকে অধিবেশনের প্রথম দিনের শেষ ভাগে গণভোট ও সংস্কার ইস্যুতে ওয়াকআউট করেছে বিরোধী দল। স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তারা। তবে সংসদে থেকেই আলোচনা সম্ভব বলে মন্তব্য করেন সরকার দলীয় চিফ হুইপ। বলেন, সংবিধান সংশোধনের কমিটিতে বিরোধী দলের 5 সদস্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। বিরোধী দলের সংসদ সদস্যদেরকে কিন্তু কটূক্তি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেটার কিন্তু আমরা তখন তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি এবং সেই শব্দ এক্সপান্স করার কথা বলেছি। এবং মাননীয় স্পিকার তিনি কিন্তু, আমরা আজকে দেখলাম যে ইনি একটু পক্ষপাতিত্ব করলেন এবং বিরোধী দলের সাথে বৈষম্য করলেন। বিএনপি বিরোধী দলের সাথে যে আচরণ করছে, এটা অতীতে আওয়ামী লীগও সেটা করেনি। যেমন ডেভেলপমেন্ট যে সমস্ত ফান্ড থাকে সরকারের, এগুলো বিএনপি তার লোকদেরকে দিচ্ছে। উই আর ইকুয়ালি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অব দি পিপল। সংবিধানে যা পরিবর্তন করবো তাই সংস্কার, কাজে সেখানে সংস্কার কোনো বাধা নেই। আমরা বলেছি সদস্য বিশিষ্ট কমিটি করেছি, তার কমিটি করব। তার 12 জন হয়েছে, বিভিন্ন দল থেকে হয়েছে, বিএনপি থেকে দিয়েছে 5 জন, 7 জন, বিরোধী দল থেকে দেবে 5 জন। এই মিলেই আমরা সদস্য করব। আমাদের দরজা খোলা, আমরা খোলা দরজা রেখে তাদের নিয়েই ইনক্লুসিভ হয়ে আমরা এই সংবিধান সংশোধন করতে চাই। সরকারের প্রথম 7 মাসে পুলিশের দেয়া হিসেব বলছে প্রতিদিন গড়ে 10টি খুনের ঘটনা ঘটেছে।
শুধু জুলাই মাসে হত্যার শিকার হয়েছেন 298 জন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধের ঘটনায় কার্যকর তদন্তে ঘাটতি রয়েছে। এছাড়া অহরহ জামিনও মিলছে খুনের মামলায়। তাদের তাগিদ দ্রুত বিচার করে বিচারহীনতার পুরনো সংস্কৃতির বদলের। দেখুন আরিফ হোসেনের প্রতিবেদন। জীবনের শেষ বয়সে গগনপতি চেয়েছিলেন শান্তির নীড়। পেনশনের টাকায় বাড়ির কাজও ধরেছিলেন। তবে কে জানতো, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তৈরি করা ঘরেই পরিবার সহ হত্যার শিকার হতে হবে তাকে। এবার চলতি মাসের 12 তারিখের সিলেটের একটি ঘটনার দিকে নজর দেওয়া যাক। ঘরের মধ্যে ঠিক একইভাবে প্রবাসী দম্পতি ও কাজের মেয়েকে হত্যা করে দুর্বৃত্তরা। জুন মাসে লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে মা ও 3 মেয়েকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সাম্প্রতিক সময়ে এই ঘটনাগুলো সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। প্রশ্ন উঠেছে ঘরের মধ্যে থাকা মানুষের নিরাপত্তা নিয়ে। গত কয়েক মাস ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হত্যার ঘটনা দেখে উদ্বেগ তৈরি হয়েছে মানুষের মধ্যে। পুলিশ হেডকোয়ার্টারের হিসেব বলছে, চলতি বছরের জানুয়ারিতে হত্যা হয়েছে 287 জন, ফেব্রুয়ারিতে 250 জন, মার্চে 317 জন, এপ্রিলে 288 জন, মেতে 210 জন, জুন মাসে 326 জন এবং জুলাইয়ে 298 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া জুন থেকে এপ্রিল পর্যন্ত 3 মাসে রাজধানীতে খুনের ঘটনা ঘটেছে 60টি, যার মধ্যে পারিবারিক কলহে খুন হয়েছে 14 জন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয়েছে 10 জন, সম্পত্তি সংক্রান্ত বিরোধে খুন হয়েছে 4 জন, জমি সংক্রান্ত ঘটনায় খুন হয়েছে 1 জন, পূর্ব শত্রুতার জেরে খুন হয়েছে 8 জন, নারী ও শিশু সংক্রান্ত খুন 3 জন ও অন্যান্য কারণে 18 জন খুন হয়েছে। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। খুনের ঘটনায় উদ্বেগের কিছু নেই। পরিসংখ্যান যদি আপনি দেখেন, অন অ্যাভারেজ আমাদের প্রতি বছর কিন্তু 3,500 মতো খুন হয়। এটা কিন্তু এমন না যে খুনের সংখ্যা বেড়েছে। এখন ঘটনাটা যেটা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কয়েকটা ঘটনা খুব সেন্সিটাইজ হওয়ার প্রেক্ষিতে এইটা নিয়ে খুব বেশি মানুষ হয়তো বা আলোচনা করে এবং অনেকে আতঙ্কও ভোগে। খুনের ঘটনায় মামলা হয়, তবুও জামিন পাওয়ার ঘটনা প্রতিদিনের। কিভাবে? যদি তার এফআইআর, চার্জশিট, সুরতহাল রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, হত্যা মামলার ক্ষেত্রে পোস্টমর্টেম রিপোর্ট, এইগুলো যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে যদি তৈরি করা হয় এবং দক্ষ লোকের হাতে, কারণ আমরা জানি যত দেরি হবে তত মামলার এভিডেন্সগুলো নষ্ট হতে থাকে, তত আসামির পক্ষে মামলা থেকে বের হয়ে আসাটা সুযোগ তত তৈরি হয়। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে। এর পেছনের কারণ বিচারহীনতার সংস্কৃতি। আমাদের দেশে সবাই টাকা জেনারেট করতে চায়, টাকা আর্ন করতে চায়, কিন্তু সেই টাকা আর্ন করার জন্য তার যে পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা তারা করতে চায় না। খুব সহজে তারা বড় ইনকাম তারা জেনারেট করতে চায়, যার ফলশ্রুতিতে এই সমস্যাগুলো এখানে বাড়তেছে। এখন তার দরকার টাকা, তার দরকার ক্ষুধা নিবারণ করা, তার দরকার টাকা জেনারেট করা, কিন্তু সে কীভাবে করবে? দুটো ওয়ে, হয় সে অপরাধ করবে, অপরাধ করে সে টাকা ইনকাম করবে, অথবা সে পরিশ্রম করবে। সে তো পরিশ্রম করতো, কিন্তু কোনো না কোনো কারণে তো তার পরিশ্রম এখন করার সুযোগ নেই, তখন সে কী করবে? সেকেন্ড অপশনটা সে নিয়ে নেবে। হত্যার কারণ ভিন্ন হলেও প্রতিটি হত্যাকাণ্ডের পর প্রশ্ন ওঠে, কেন থামছে না সহিংসতা? অপরাধ বিশ্লেষকরা মনে করে, দ্রুত বিচার, সামাজিক বিরোধের মীমাংসা, অস্ত্রের অবৈধ ব্যবহার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তদন্ত হত্যাকাণ্ড কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরিফ হোসেন, এখন, ঢাকা। আবারও পুলিশের ভূমিকা ও বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে রংপুরে। সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন করলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান রংপুর মেট্রোপলিটন বিদায়ী পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। তবে গ্রেপ্তার 2 আসামির ডোপ টেস্ট ও ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। রংপুর থেকে আমিনুল বাপ্পি জানাচ্ছেন বিস্তারিত। রংপুর নগরীর মাথুয়াপাড়া এলাকার বাসিন্দা রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী ও সন্তানদের মরদেহ উদ্ধারের পর থেকেই নানা প্রশ্ন আর ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের বিভিন্ন সময়ের বক্তব্যে তা আরও ঘনীভূত হয়েছে। তদন্তের অগ্রগতি নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রত্যাশা ছিল মিলবে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। পূর্বপুরুষদের জমি কিনেছিল, তো আমরা যেটা কথা বলে আমাদের একটু। তবে লিখিত বক্তব্য পড়ে শোনানোর পর সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই উঠে চলে যান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। এতে ক্ষোভ প্রকাশ করেন সংবাদকর্মীরা। আমরা ভেবেছিলাম আজকে সেই রহস্যের জট উন্মোচন হবে বা তার কাছ থেকে আমরা প্রশ্ন করে উত্তর পেলে সমাধান মিলবে, কিন্তু আমরা দেখলাম
যে 164-এ আসামি এবং সাক্ষীরা আদালতে যে জবানবন্দি দিয়েছে, তিনি আমাদেরকে সেই কথাগুলো একটু শোনালেন। শুনে আমরা যে প্রশ্ন করব তাকে সেই প্রশ্ন করার সুযোগ না দিয়ে তিনি উঠে চলে গেছেন। বিগত দিনে এরকম সংবাদ সম্মেলন ডাকে সে নিজের মতন কথা বলে সে চলে যায়। তাই আমাদেরকে ডাকার দরকার কি? সে একটা কাজ করতো, এখন তো অনেক যুগ আছে, সে একটা ভিডিও ক্যামেরা নিত, সে তারা নিজের মতন বলতো, আমাদের মেইলে পাঠিয়ে দিত। লিখিত বক্তব্যে অভিযুক্ত ও সাক্ষীদের দেওয়া জবানবন্দির বিভিন্ন তথ্য তুলে ধরেন পুলিশ কমিশনার। তিনি জানান, গ্রেপ্তার 2 আসামির ডোপ টেস্ট ও ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানোর প্রক্রিয়া চলছে। এরকম একটা চাঞ্চল্যকর খুন, 4টা মার্ডার হয়ে গেছে, সেখানে পুলিশ সবকিছু করবে, জনগণের সহযোগিতা পেলে আরো একটু ভালো হয়। একটা মানুষ শুনেছে সেটুকু সাক্ষ্য দেওয়া উচিত। চাঞ্চল্যকর এই মামলায় তদন্তের স্বার্থে পুলিশকে আরও দায়িত্বশীল ও স্বচ্ছ ভূমিকা রাখার আহ্বান জানান বিশিষ্টজনরা। মানুষ প্রত্যাশা করছে যে এই ঘটনাটার নেপথ্য জানবার, আমাদের জানবার মাধ্যম হচ্ছে গণমাধ্যম। ফলে আমরা প্রত্যাশা করি যে তারা এই তদন্তের প্রাপ্ত যে ফলাফল, সেই প্রাপ্ত ফলাফলটি আমাদের কাছে উপস্থাপন করবেন। কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়েরের পরদিনই মামলার তদন্তভার দেওয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশের বক্তব্য মিললেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দেয়ায় নতুন করে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা দ্রুত সামনে আসার অপেক্ষা স্বজন ও নগরবাসীর। আমিরুল বাপ্পি, এখন, রংপুর। ঢাকা বারবার বদলেছে তার ঠিকানা। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা পুরান ঢাকা থেকে পরিকল্পিত নতুন ঢাকা, আর এখন আগামীর স্বপ্ন নিয়ে পূর্বাচল। প্রতিবারের প্রতিজ্ঞা সুন্দর, নিরাপদ, আরও বাসযোগ্য একটি শহর। তবে আদৌ কি আধুনিক নগর গড়ে উঠছে, নাকি শুধু ঠিকানাই বদলাচ্ছে এই শহর? শুধু কি ঠিকানা বদলালেই নগর জীবন বদলায়, নাকি বদলাতে হয় পরিকল্পনা, ব্যবস্থাপনা আর নাগরিক মানসিকতাও? ঢাকা দিবস ঘিরে তারই বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। সবকিছুর শুরু এখানেই। বুড়িগঙ্গার বুক চিরে গড়ে উঠেছিল ঢাকার প্রাণ, সরুগুলি, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য আর ইতিহাস। সব মিলিয়ে পুরান ঢাকা ছিল এক জীবন্ত নগর। কিন্তু সময়ের সঙ্গে মানুষ বেড়েছে, ভবন বেড়েছে, কমেছে খোলা জায়গা। অপরিকল্পিত ভবন, অগ্নিঝুঁকি, সংকীর্ণ রাস্তা, যানজট, বায়ু দূষণে ধীরে ধীরে বসবাসের জন্য কঠিন হয়ে ওঠে এক সময়ের প্রাণকেন্দ্র। মৌলিক অধিকারগুলোও যেন হারিয়ে গেছে মাত্র কয়েক দশকে। নতুন টাউন, নতুন শহরে যেই সুবিধাগুলো ওনারা ভোগ করে, সেরকম ভোগ কিন্তু আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। রাস্তাঘাটে দেখবেন অপরিচ্ছন্ন, ফুটপাত দিয়ে ভরা, মানুষ সাধারণভাবে চলতে পারছে না। একসময়ের জীবন্ত নগর যখন নুয়ে পড়ল অল্প বয়সের ভারে, তখন প্রশ্ন উঠল, ঢাকার ভবিষ্যৎ কি অন্য কোথাও? স্বস্তির শ্বাস নিতে মানুষ পা বাড়ালো নতুন শহরে। নগর ছড়িয়ে পড়ল পশ্চিমে, উত্তরে। গড়ে উঠল উত্তরা, মিরপুরের মতো নতুন নতুন আবাসিক এলাকা। একসময় যেগুলোকে বলা হয়েছিল পরিকল্পিত ঢাকা, কিন্তু কয়েক দশক পর আবারও একই অভিযোগ। ঘনবসতিপূর্ণ একটা সিটি, সে অনুযায়ী আমাদের সবকিছুরই পর্যাপ্ত পরিমাণ প্রাপ্যতা পাইনি আমরা এখানে। যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো আমরা টাইম মতো পাচ্ছি না, বা সবাই পাচ্ছে না। যাদের দরকার তারাই পাচ্ছে না, কিন্তু যাদের দরকার নেই তারা এটাকে পুরোপুরি এক্সপ্লয়েট করতে পারতেছে। ঘর থেকে বেরোলে এখানে থমকে যায় পথ, যানজটে সড়ক অবরোধ, হাঁটার পথ বন্ধ দখলে। ডেঙ্গুতে মৃত্যু যেন নিত্যদিনের হাজারি, কোথাও কোথাও অপরাধের আতঙ্ক। এখন অল্প বৃষ্টিতে ডুবে যায় ঢাকা। খাল দখল কিংবা মনমর্জির অট্টালিকা, কোনো কিছুতেই যেন খেয়াল নেই এই শহরের। আধুনিকতার বদলে এই শহরও হাঁটছে পুরান ঢাকার পথে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা অগ্রগামী না হয়ে পেছনে যাওয়ার দায় রাষ্ট্র ও সমাজের। একমুখী যোগাযোগ ব্যবস্থাই ছিল প্রথম ভুল। এছাড়া নগর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর সীমাহীন দুর্নীতি আজ ভোগাচ্ছে মানুষকে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি ওয়াসা ছিল, আমাদের পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি আমাদের ছিল পরিবেশ অধিদপ্তর। কেউই কিন্তু কাজটা করেনি, এবং এই কাজ না করার পেছনে তাদের সীমাহীন দুর্নীতি এবং এই যে দেশ এবং শহরের প্রতি ভালোবাসার অভাব এবং দায়িত্ব অবহেলা, সবকিছু মিলেই এখন দেখা যাচ্ছে যে ঢাকার নগরায়নকে আমরা অপরিকল্পিত নগরায়ন বলি, কিন্তু শব্দটা হবে আসলে স্বেচ্ছাচারী নগরায়ন এবং দুর্নীতিগ্রস্ত নগরায়ন। পরিকল্পনা, আইন প্রয়োগ, নাগরিক সচেতনতা এবং সুশাসনের উপর জোর দিয়ে যে শহর গড়ে ওঠার কথা ছিল, তা কেন হয়ে উঠল না? উত্তরে ঢাকা গড়ার দায়িত্বে থাকা সংস্থা বলছে নিজেদের গাফিলতের কথা। সংস্থা হিসাবে
তো রাজুকের অবশ্যই কিছু ব্যর্থতা আছে, কোনো সন্দেহ নেই। এইখানে ব্যর্থতাটার জন্য ভূমি মালিক বা বাড়ির মালিকরাও দায়ী এবং রাজুকের পরিদর্শন টিমও দায়ী। হ্যাঁ, এখানে দুটাই মিলেই একটা যোগসাজশ বলি বা যাই বলি, আন্ডারহ্যান্ড এটা হচ্ছে। এবার বয়সের ভারে নুয়ে পড়ার আগেই পরবর্তী ঠিকানা খুঁজছে ৩ কোটি মানুষের এই শহর। দৃষ্টি পূর্ব দিকে, নাম পূর্বাচল। প্রশস্ত সড়ক, আধুনিক অবকাঠামো, পরিকল্পিত নগর। অনেকের চোখে এটাই ভবিষ্যতের ঢাকা। এখানেই নতুন স্বপ্ন দেখছেন হাজারো মানুষ, তবে আছে হতাশার গল্প। কিন্তু পুরান ঢাকার পর নতুন ঢাকা, আর ঢাকার পর পূর্বাচল। শহর বদলেছে, কিন্তু বদলে গেছে কি ব্যবস্থাপনা? বিশেষজ্ঞরা বলছেন, বাসযোগ্য নগরের জন্য শুধু শহর বদল নয়, রাজনীতির ঊর্ধ্বেই ভাবতে হবে রাষ্ট্রীয়ভাবে। তো রাষ্ট্রই তো সবকিছু হয়, যত কথাই বলেন রাষ্ট্র মানে আমরা বলছি যারা ক্ষমতায় থাকেন তারা চাইছেন কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন। এমন পরিকল্পনা দরকার যেখানে সত্যিকার অর্থে উদাহরণ গড়ে, এখন আমি মনে করি মানে ইতিবাচক করার একমাত্র মানে বড় লক্ষ্য হলেও হতে পারে আর কি। একটি শহর শুধু ইট, বালু আর কনক্রিট দিয়েই তৈরি হয় না। শহর তৈরি হয় পরিকল্পনা, আইনের প্রয়োগ, সুশাসন এবং সচেতনতার উপর। এসব ছাড়া শুধু জায়গা বদলালেই বদলাবে না ঢাকার ভবিষ্যৎ। এখন প্রশ্ন হচ্ছে, আজকে যে স্বপ্নের নাম পূর্বাচল, আগামী কয়েক দশক পর সেই স্বপ্ন কি পরিণত হবে একটি পুরান ঢাকা বা নতুন ঢাকায়, নাকি বদলাবে ইতিহাস? সেটি দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও কয়েক দশক। রাজু আহমেদ, এখন ঢাকা। সময় গড়ানোর সাথে সাথে বেড়েই চলেছে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা। এখন পর্যন্ত ৩৮৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। নেপাল ও তিব্বত মিলিয়ে নিখোঁজের সংখ্যা প্রায় ১৫০০। এর মধ্যে বিদেশি পর্যটক ৭০০-র বেশি। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার সহায়তা পাঠিয়েছে চীন, ভারত সহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। মাত্র কয়েক সেকেন্ডেই পানির তোরে ভেসে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা, তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। স্মরণকালের ভয়াবহ দুর্যোগে হিমালয় কন্যা নেপালের সৌন্দর্য দেখতে এসে প্রাণ হারিয়েছেন স্থানীয় ও বিদেশি মিলিয়ে শতাধিক পর্যটক। একদিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি হাজারো মানুষের। নেপালের দুর্যোগ সংস্থার তথ্য অনুযায়ী নিখোঁজ ৮২৬ জনের মধ্যে স্থানীয় ও বিদেশি পর্যটক ৫৭৯ জন। এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য বলছে, তিব্বত অংশেও নিখোঁজ ৫৫০-র বেশি। নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে শতাধিক উদ্ধার হলেও সন্ধান মেলেনি ৩০০-র বেশি ভারতীয় নাগরিকের। নিখোঁজের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশের পর্যটক। এরই মধ্যে অনুসন্ধান ও উদ্ধারের জন্য ২০০০ সেনা মোতায়েন করেছে নেপালের সেনাবাহিনী। পাশাপাশি কাজ করছে দেশটির পুলিশ বাহিনীও। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার সহায়তা পাঠিয়েছে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া সহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় $৫ লাখ সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রলয়ঙ্কারী দুর্যোগে এত প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিকে ধ্বংসস্তূপের মধ্যেই চলছে প্রাণের সন্ধান। ক্ষয়ক্ষতির আসল চিত্র এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। বাড়িঘর হারিয়ে নিঃস্ব অনেকে, প্রিয়জনের খোঁজে বিধ্বস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় অপেক্ষা করছেন অনেকেই। কাদামাটির স্তূপ থেকে টেনে তোলা হয়েছে বহু মানুষকে। পর্যটন এলাকা এখন রূপ নিয়েছে ধ্বংসস্তূপে, যেখানে এখন শুধুই হাহাকার। বেঁচে ফেরাদের মুখে উঠে এসেছে ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা। চোখের সামনে কাদার নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে প্রিয়জন। অনেকে আশ্রয় নেন ছাদেও। माथि माहालो छतमा पनि आइपुग्यो। अब लड्दै मार्दै भन्दा अनि 1 घन्टा पछि अलिक घटेर गयो। নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগে এরই মধ্যে জলবিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ মিলিয়ে প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কয়েক সেকেন্ডেই ধ্বংস হয়ে গেছে বহু কালভার্ট, সেতু ও সড়ক। রাসোয়া সীমান্ত ক্রসিংয়ে তিব্বতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নেপালের। এদিকে নেপালের এই দুর্যোগের পর ভারতের বিহার ও উত্তরপ্রদেশের নিম্নাঞ্চল সহ পার্বত্য অঞ্চলগুলোতে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। তানভীর জনি, এখন বিশ্ব। নেপালে ভয়াবহ দুর্যোগে নিখোঁজ ভারতীয়দের মধ্যে আছেন কলকাতার ৩২ সদস্যের তীর্থযাত্রী ও পর্যটক দল। গেল বুধবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন নিখোঁজদের স্বজনরা। তিব্বত সীমান্তে কৈলাস পর্বত ও মানস সরোবরে বেড়াতে গিয়ে কাছের মানুষের এমন পরিণতি মেনে নিতে পারছেন না তারা। কলকাতা থেকে দীপক দেবনাথের প্রতিবেদনে বিস্তারিত।
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢাল ও আকস্মিক বন্যায় নিখোঁজ ভারতীয়দের মধ্যে আছেন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালা সহ বিভিন্ন রাজ্যের তীর্থযাত্রী ও শ্রমিকরা। এর মধ্যে বুধবারের দুর্যোগের পর আর যোগাযোগ করা যায়নি কলকাতার ৩২ সদস্যের তীর্থযাত্রী ও পর্যটক দলের সঙ্গে। কাছের মানুষগুলো এভাবে হারিয়ে যাওয়া কোনোভাবেই মানতে পারছে না তাদের পরিবারের সদস্যরা। একটি বেসরকারি ট্রাভেলার্স প্রতিষ্ঠানের সহায়তায় গেল ২১শে আগস্ট নেপালে যান উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের পাইওনিয়ার পার্কের বাসিন্দা সুস্মিতা ভট্টাচার্য। কাঠমান্ডু পশুপতিনাথ মন্দির হয়ে যাওয়ার কথা ছিল মানস সরোবর, কিন্তু দুর্ঘটনার দিন গেল বুধবার থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উনি যেদিনকে যাবেন তার আগের দিন আমার দোকানে ঢুকেছিলেন। তো ঢুকে উনি আমাকে বলেছিলেন যে এরকম ঘুরতে যাচ্ছে। এখন দাদাকে এইমাত্র জিজ্ঞেস করলাম, পরে সে বলল আমাকে যে এরকম আপনার বৌদি তো গেছে, তা ওইখানে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। দক্ষিণ কলকাতার পাটুলির বাসিন্দা অমরনাথ পাল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাবেক এই জেনারেল ম্যানেজারও বুধবার কৈলাস মানস সরোবরে ঘুরতে গিয়েছিলেন, কিন্তু এদিন সকাল থেকে তার সাথে আর যোগাযোগ করতে পারছেন না ভাই বিক্রম। তিনি জানালেন, উদ্বেগ আর আতঙ্কে রাতে ঘুমোতে পারছেন না। हम लोग तो बहुत आतंक में है, जो उसका परिस्थिति देख रहा है बहुत आतंक में है। वो सेफली घर आ जाए, यही हमारा कामना है। গত ২১শে আগস্ট হাওড়া থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেন পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। মঙ্গলবার এক দফা মোবাইলে কথা হওয়ার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। আদেও তিনি জীবিত আছেন কিনা এমন দুর্ভাবনায় নাজেহাল শর্মিষ্ঠার পরিবারের সদস্যরা। হাওড়া জেলার হাতগাছি এলাকার বাসিন্দা অনিতা দাস ৬৮ বছর বয়সী এই নারীর সাথেও কোনোভাবে যোগাযোগ করতে পারছে না তার পরিবার। দফায় দফায় চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছেন তারা। বৃহস্পতিবার দুপুরে নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে নিখোঁজ ওই ৩২ জনের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি, তবে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আশ্বাস দিয়েছে এই নিখোঁজদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা হচ্ছে। দীপক দেবনাথ, এখন কলকাতা। গত এক সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের বাজারে কমেছে কয়েকটি সবজির দাম। টমেটোর দাম কমেছে কেজিতে ২০ টাকা, অন্যদিকে বেগুনের দাম ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। তবে এর বিপরীতে বেড়েছে করলার দাম। বিস্তারিত জানাতে জেলার পুরাতন কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, আজকে সাপ্তাহিক ছুটির দিনে সবজির দরদাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ইশতিয়াক, কৃষি নির্ভর জেলা এই চাঁপাইনবাবগঞ্জ। এই জেলায় এমন কোনো সবজি নেই যে উৎপাদন হয় না। জেলার ৫ উপজেলা থেকেই কৃষকরা বিভিন্ন সবজি এই চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে নিয়ে আসেন। একদম সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত চলে এখানে বেচা কিনা। আমরা সকাল থেকে এসে দেখতে পাচ্ছি এই গত ৭ দিনের ব্যবধানে বিভিন্ন সবজির দামই কিন্তু নিম্নমুখী। আমরা সকাল থেকে যেহেতু বাজারে রয়েছি, এখানে এসে দেখতে পেয়েছি টমেটোর দাম কেজিতে ২০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এছাড়াও বেগুনের কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়াও কাঁচামরিচের দাম ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বিভিন্ন সবজির দামই কিন্তু নিম্নমুখী। তবে এখানে বেড়েছে করলার দাম, কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। এছাড়াও সবচেয়ে বেশি যে সবজিটির দাম বেড়েছে সেটি হচ্ছে সজনে ডাঁটা। সজনে ডাঁটা এর আগে গত ৭ দিন আগেও বিক্রি হচ্ছিল ১০০ থেকে ১৫০ টাকায়, যা আজকে গিয়ে ঠেকেছে ২০০ টাকার বেশি। আমরা মিষ্টি কুমড়ার দামে লক্ষ্য করেছি, মিষ্টি কুমড়ার দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। এই মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে বিভিন্ন সবজির দাম, যেমন আলু, এছাড়াও বিভিন্ন সবজির দামে কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে আমরা করলার দামে লক্ষ্য করেছি কেজিতে ৫ টাকা বেড়েছে। এছাড়াও যে সবজিগুলো বিক্রি হচ্ছে এই সবজিগুলোর আমদানি বেড়েছে, এই কারণে দাম কমেছে বলে আমাদেরকে এখানকার কৃষকরা জানাচ্ছেন। তবে এখানে যে কৃষকরা কাঁচামরিচ নিয়ে এসেছেন তারা বলছেন ৪০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি করে তাদের যে উৎপাদন ব্যয়, সেই উৎপাদন ব্যয় তারা উঠাতে পারছেন না। আর আলু চাষিদের দুঃখ দুর্দশা তো বহু আগে থেকেই তারা বলছেন, কেজিতে ২০ টাকা বিক্রি করে এই আলু চাষের যে উৎপাদন খরচ সেটি তারা উঠাতে পারছেন না, তাতে লোকসান গুনতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে আরো বিক্রি হচ্ছে করলা বিক্রি হচ্ছে বর্তমানে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে, যা গত ৭ দিন আগেও ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। আমরা কয়েকজন চাষিদের সঙ্গে কথা বলছিলাম, এখন আমদানি বাড়ার কারণেই মূলত এই
দর পতন বলে আমাদেরকে জানিয়েছেন। ইশতিয়াক, ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের কাঁচা বাজার থেকে সবশেষ। চাঁপাইনবাবগঞ্জের বাজার পরিস্থিতি আনছিলাম সোহান মাহমুদের কাছ থেকে। বগুড়ায় সংরক্ষিত আলুর দাম নিয়ে বিপাকে পড়েছে কৃষক ও ব্যবসায়ীরা। বাজারে চাহিদা না থাকায় হিমাগার থেকে আলু উত্তোলন হচ্ছে না। যেটুকু উত্তোলন হচ্ছে তাতে কেজিতে লোকসান হচ্ছে 8 থেকে 10 টাকা। অন্যদিকে কাজ না থাকায় হিমাগারে কর্মরত শ্রমিকদের দিন কাটছে অলস বসে। রবিউল ইসলামের ছবিতে বিস্তারিত মাজেদুর রহমানের প্রতিবেদনে। গত ফেব্রুয়ারিতে মাঠে মাঠে আলু তোলার কৃষকের যে আনন্দ তা এখন অনেকটাই মলিন। আলু ব্যবসায়ীদের দিন কাটছে হতাশায়। দাম নেই আলু। হিমাগারে জাতভেদে প্রতি কেজি আলু পাইকারি বিক্রি হচ্ছে 14 থেকে 22 টাকা দরে, অথচ সংরক্ষণ খরচ সহ কৃষক এবং ব্যবসায়ীদের খরচ হয়েছে 22 থেকে 27 টাকা। সংরক্ষণের পর কেজিতে লোকসান গুনতে হচ্ছে 8 থেকে 10 টাকা। এ অবস্থায় আলু রপ্তানির উপর জোর দিচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। আমরা বিভিন্নভাবে লোন করে কোম্পানিতে লোন নিয়ে আলু রাখছি। আমরা গত 2 বছর হলে খুব সমস্যার মধ্যে আছে। আলু বিক্রি হচ্ছে না, আলু বাড়াচ্ছে না, আলু বাজারে চাহিদা নাই। আমরা গত বছর প্রচুর পরিমাণ টাকা লস হয়ে গেছে। যদি আলু বাইরে পাঠাতো সেই ক্ষেত্রে মানে আলুগুলা সেলও হতো, নষ্ট হতো না, আমরা কৃষক টাকাও পেত। প্রতিটি হিমাগারে প্রতিদিন শতাধিক শ্রমিক কাজ করেন। হিমাগারগুলি থেকে আলু উত্তোলনের পর বাছাই এবং বস্তা করা সহ সার্বিক সহযোগিতা করেন বেশিরভাগ নারী। এবার তাদের আর কাজ নেই। পাওনা পাচ্ছে না, পাওনাটা পামুকুর থেকে পাটি তো চলবার পাচ্ছে না, আমাকে কেমনে চলাবে পাটি। দিন পথ এখন খুব একটা খারাপ যাচ্ছে, কারণ আলু বাড়াচ্ছে না। আগে যেরকম আলু বাড়াইতেছিল এখন আর সেরকম বাড়ায় না। আলুর কম মূল্যে কৃষকরা লোকসান গুনছেন। গতবারেও লোকসান দিয়েছেন। তাই এ কৃষি কর্মকর্তার পরামর্শ, রপ্তানি উপযোগী আলু চাষ করে রপ্তানি করতে হবে। সেই সাথে আলু জাতীয় খাদ্যপণ্য তৈরিতে প্রক্রিয়াজাতকরণের উপর গুরুত্ব দেওয়ার। আলুটাকে কীভাবে রপ্তানিমুখী করা যায়, তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে গ্যাপ প্রোটোকল বলি আমরা, গুড এগ্রিকালচার প্র্যাকটিস, এটা যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরা আলুর গুণগত মানটা রক্ষা করতে পারবো। সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি, সঠিক মাত্রার সার, সঠিক আমাদের স্প্রে, এই সবগুলো যদি করতে পারি তাহলে এই আলুটা বিদেশে বেশি করে রপ্তানি করার সুযোগ থাকবে আমাদের। বগুড়ায় এবার 56,000 হেক্টর জমিতে 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। জেলায় 51টি হিমাগারে 5,03,520 মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে আলু উৎপাদিত হয়। গত কয়েক বছর ধরে কৃষক এবং ব্যবসায়ীরা আলুর ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। সেক্ষেত্রে বিদেশে রপ্তানি উপযোগী আলু উৎপাদন এবং বিদেশে বাজার সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন কৃষি বিশেষজ্ঞরা। বগুড়ার হিমাগার থেকে মাজেদুর রহমান, এখন। নির্বিচারে বন উজাড়, পাহাড় কেটে সড়ক ও জনবসতি নির্মাণে রাঙ্গামাটিতে সংকুচিত হয়ে পড়েছে হাতির আবাসস্থল ও করিডোর। খাদ্য সংকটে হাতির পাল ঢুকছে লোকালয়ে। গেল 1.5 দশকে বুনো হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন 36 জন। অন্যদিকে মানুষের হাতে মারা পড়েছে 13টি হাতি। রাঙ্গামাটি থেকে জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদন। রাঙ্গামাটির পাহাড়ে বিস্তীর্ণ ঘন সবুজ প্রাকৃতিক বনভূমি একসময় ছিল এশীয় মহাবিপন্ন প্রজাতি বনহাতির অবাধ বিচরণ ক্ষেত্র। মানুষের উপদ্রবহীন অবারিত নিরাপদ আবাস আর পর্যাপ্ত খাবারে অনুকূল পরিবেশ ছিল হাতির। কিন্তু সেই বনভূমি দখল করে বন উজাড়, পাহাড় কাটা, সড়ক নির্মাণ, পর্যটন কেন্দ্র তৈরি ও জনবসতি সম্প্রসারণ হয়েছে দিনের পর দিন। সংকুচিত হয়েছে হাতির আবাসস্থল ও করিডোর। খাদ্য সংকটে পড়ে এখন হাতির দেখা মিলছে লোকালয়, সড়ক, এমনকি ফসলের ক্ষেতেও। এতে হাতির আক্রমণে মানুষের প্রাণহানি, পঙ্গুত্ব বরণ, ঘরবাড়ি, সহায় সম্পদ, ফসল ও যানবাহন মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। বিপরীতে মানুষের হাতে প্রাণ হারিয়ে দিন দিন হাতির সংখ্যাও কমছে। রাঙ্গামাটির কাপ্তাই, বরকল ও লংগদু উপজেলায় প্রায় অর্ধশতাধিক হাতির মধ্যে গত 1.5 দশকে 13 হাতির মৃত্যু হয়েছে, আর প্রাণ হারিয়েছেন 36 জন ও পঙ্গু হয়েছেন অসংখ্য মানুষ। হাতি এখানে আছে, ঘর ভেঙে দেয়, তারপরে বাগান টাগান নষ্ট করে। বৃষ্টি হলে সবসময় রাস্তা ধারে বাইর হয়, লোকজন সামনে পড়লে হয়তো গাড়ি ভাঙে, মানুষ মারে। রোড হয়ে গেছে, তখন হাতিগুলি যাওয়ার জায়গা নাই, সেজন্য প্রায় সময় রোডে চলে আসে। যে সময় এই গাড়ি দেখে তারা শব্দ শুনলে আতঙ্ক হয়ে যায়। বনহাতির আক্রমণে নিহতের পরিবারকে 3 লাখ ও আহতকে 1 লাখ টাকা হিসাবে গত 5 বছরেই 1 কোটি 14 লাখ টাকা দিয়েছে বন বিভাগ।
হাতি মানুষের সংঘাত বন্ধ ও হাতির বিলুপ্তি ঠেকাতে হাতির আবাসস্থল নিরাপদ ও খাদ্য সুরক্ষার তাগিদ বন্যপ্রাণী বিশেষজ্ঞদের। যে বনগুলো আছে সেই বনগুলো উজাড় করে ফেলবার কারণে স্বাভাবিক হাতির আবাসস্থলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে হাতিগুলো লোকালয়ে চলে আসে। এটা কেন হচ্ছে, ওর খাবারটা কি ধরনের, ও কিভাবে বেড়ে উঠছে, কোন পরিবেশে থাকছে, পরিবেশগত কি পরিবর্তন হচ্ছে, এটার জন্য কিন্তু প্রচুর গবেষণার প্রয়োজন। হাতি মানুষের এহেন সংঘাত বন্ধে হাতির খাবারের বনায়ন, মানুষকে সচেতন করা এবং এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন ও সোলার ফেন্সিং প্রকল্প সহ বিভিন্ন উদ্যোগের কথা জানান এই বন কর্মকর্তা। আর সর্বশেষ যে পরিসংখ্যান আমার এই অঞ্চলে হাতির প্রায় ৪৫ থেকে ৫০টি হাতি থাকতে পারে। আপনারা জেনে খুশি হবেন যে হাতি সংরক্ষণ একটা প্রকল্প ইতিমধ্যে বন অধিদপ্তর বাস্তবায়নে আছে। মানুষ ও হাতির সংঘাত বন্ধে হাতির বসতি, বিচরণ ক্ষেত্র ও চলাচলের পথে মানুষের অবাধ যাতায়াত বন্ধ করতে হবে। গড়ে তুলতে হবে সহজলভ্য প্রাকৃতিক বনায়ন। তবেই হাতি ও মানুষের প্রাণের সাথে সুরক্ষা পাবে প্রাকৃতিক ভারসাম্য, এমন দাবি সংশ্লিষ্টদের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। কাতারে লিজ নেয়া জমিতে খেজুরের বাগান করে চলতি মৌসুমে ব্যাপক সাফল্য পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ভিনদেশে বিভিন্ন জাতের খেজুরের সমাহার আর উদ্যোক্তাদের সাফল্য দেখে খুশি বাগানে ঘুরতে আসা প্রবাসীরাও। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। রাজধানী দোহা থেকে ১০০ কিলোমিটার দূরে আল শামাল সিটির কাছে স্থানীয়দের থেকে জমি লিজ নিয়ে খেজুর বাগান গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশিরা। চাষ হচ্ছে কাতারি বাহারি জাতের খেজুর। ভিন দেশের মাটিতে খেজুরের সমাহার দেখে আনন্দিত বাগানে ঘুরতে আসা প্রবাসীরা। আর বাংলাদেশি শ্রমিকরা জানালেন, বাগানে কাজ করে আর্থিকভাবে সচ্ছল আছেন তারা। আমরা 10 ঘন্টা ডিউটি করি, এই খেজুরের কাজ করি। বাংলাদেশের মালিক এই খেজুর আমরা এইভাবে হারভেস্ট করি প্রতিদিন। এই খেজুরগুলো অনেক মজাদার, আর গাছ থেকে সরাসরি পেড়ে খেজুর খাওয়াটা অনেক আনন্দময়। আমরা আসলে অনেক বন্ধুরা আসছি ঘোরার জন্য। আমার পাশে যে খেজুরের গাদি যে এখানে চমৎকার নানান ধরনের খেজুর রয়েছে, স্বাদেও অতুলনীয় এবং এগুলি দেখতেও চমৎকার আকর্ষণীয়। খেজুর চাষের জন্য স্থানীয়দের থেকে জমি লিজ নিতে হয়েছে এই প্রবাসীদের, কিন্তু শেষ পর্যন্ত চলতি মৌসুমে আশানুরূপ লাভ হওয়ায় স্বস্তিতে এই উদ্যোক্তা। একজন কাতারির কাছ থেকে আমি বাগানটা লিজে নিচ্ছি। বর্তমানে আমার এখানে ৩৫ জন বাংলাদেশি কাজ করতেছে। বাংলাদেশিদের কাজের কর্মস্থানের সুবিধা হয়েছে এবং আমি মূলত এখানে প্রায় ১,০০০-এর মতো খেজুর গাছ আছে। বাগানটিতে উৎপাদিত হচ্ছে কাতারি ১০ জাতের খেজুর। এর মধ্যে আছে আল খালাস, আল খেনাইজি, আল শিশি, আল বারহি, আল সাকাই, আল রাজিজি, নাবত সাইফ, আল লুলু সহ বাহারি জাতের আরও অনেক খেজুর। এখন কাতার। জানাবো খেলার খবর। 2026 সালে আন্তর্জাতিক ক্রিকেটে বোলারদের উইকেট শিকারের তালিকায় বাংলাদেশের পেস বিপ্লবের সবচেয়ে বড় প্রমাণ, যেখানে শীর্ষে আছেন নাহিদ রানা। বুমরা, শাহিনদের মতো বড় নামকে পেছনে ফেলে লাল সবুজের পতাকা উপরেই তুলে রাখছেন তাসকিন শরীফুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ আহমেদ। আর্চার, জোসেফ কিংবা নাথান স্মিথ ইনজুরিতে থাকলেও ভিনদেশি সবাইকে পেছনে ফেলে 2026 সালে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষেই রয়েছেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। এই তালিকায় দাপট দেখাচ্ছেন অন্যান্য বাংলাদেশি পেসাররাও। বুমরা, শাহিনদের মতো বড় নামকেও অনেক পেছনে ফেলে পেস বিপ্লবের সুর তুলেছেন তাসকিন শরীফুলরা। বছরের বাকি এখনো 4 মাস, তবে 3 ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 16 ম্যাচে মাত্র 18.31 গড়ে 44 উইকেট নিয়েছেন নাহিদ রানা, যেখানে ফাইফার আছে 4টি, ইনিংসে 4 উইকেট আছে 2 বার, তাও আবার অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে। তার থেকেও 5 ইনিংস বেশি খেলে 2-এ থাকা ইংল্যান্ডের আর্চারের উইকেট কম 5টি, আর নিউজিল্যান্ডের নাথান স্মিথ পেয়েছেন 9 উইকেট কম। আইসিসির এপ্রিল মাসে সেরা খেলোয়াড়ের পুরস্কারের মালাও ঝুলেছে এই টাইগার পেসারের গলায়। শুধু নাহিদেই থেমে নেই বাংলাদেশের পেস দাপট। 19 ম্যাচে 30 উইকেট নিয়ে টেস্ট খেলুড়ে দেশের বোলারদের মধ্যে শীর্ষ উইকেট শিকারীর তালিকায় 9 নম্বরে আছেন তাসকিন আহমেদ, আর মাত্র 12 ম্যাচেই 29 উইকেট নিয়ে তালিকার 10 নম্বরে আছেন শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টেস্টে এক ইনিংসে তুলেছেন যথাক্রমে 6টি ও 7টি উইকেট, অর্থাৎ শীর্ষ 10-এ বাংলাদেশেরই রয়েছেন 3 পেসার।
তালিকার পেছনে পড়ে আছেন বিশ্ব ক্রিকেটের বড় বড় নামও। ভারতের জসপ্রীত বুমরা 2026 সালে আন্তর্জাতিক ক্রিকেটে 20 উইকেট নিয়ে এই তালিকার শীর্ষ 30-এও নেই। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি 26 উইকেট নিয়ে আছেন 14 নম্বরে। অথচ নাহিদ, তাসকিন ও শরীফুলের ধারাবাহিকতায় বাংলাদেশ জায়গা করে নিয়েছে শীর্ষ সারিতেই। একসময় বাংলাদেশের পেস আক্রমণ ছিল অনেক বড় প্রশ্ন, এখন সেই আক্রমণই আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের হিসাব বদলে দিচ্ছে। নাহিদের গতি, তাসকিনের অভিজ্ঞতা আর শরীফুলের বাহাতি বৈচিত্র্য, 3 পেসারের এমন অবস্থান বাংলাদেশের পেস বিপ্লব যে আর শুধু আলোচনার বিষয় না, পরিসংখ্যানই তার জোরালো প্রমাণ দেয়। মাহফুজ আহমেদ, এখন। আসিয়ান কাপকে সামনে রেখে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পে স্পষ্ট বাফুফের পরিকল্পনাহীনতার ছাপ। প্রথম দিন দলের সঙ্গে যোগ দেননি 9 ফুটবলার। প্রস্তুতি ভেন্যু ও অনুশীলন ম্যাচ নিয়েও এখনও অনিশ্চয়তার মাঝে বাফুফে। বিস্তারিত আসাদুজ্জামান লিটনের প্রতিবেদনে। আসিয়ান কাপের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প, যেখানে নানা ক্ষেত্রে দেখা গেছে পরিকল্পনার অভাব। প্রাথমিক দলে 28 জন থাকলেও প্রথম দিন যোগ দিয়েছেন 19 জন ফুটবলার। ঘরোয়া ফুটবলের দলবদল চলমান থাকায় ডাক পাওয়া অনেক ফুটবলারই এখনও কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন। সব সমস্যার সমাধান করে শিগগিরই বাকি ফুটবলাররা ক্যাম্পে যোগ দেবেন বলে বিশ্বাস বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেনের। আনুষ্ঠানিকভাবে আমরা আজকে ক্যাম্প শুরু করলাম। তো আজকে আমাদের ক্যাম্পে লোকাল প্লেয়ার 28 জনটা ডেকেছিলাম। এখন পর্যন্ত 19 জন আমাদের কাছে আসছে। মহারণের খেলোয়াড়রাও অতি শীঘ্র জয়েন করবে আমাদের সাথে। ক্যাম্প শুরু হলেও এখনও অনুশীলন ভেন্যু চূড়ান্ত করতে পারেনি বাফুফে। জাতীয় স্টেডিয়ামের সংস্কার কার্যক্রম এখনও শেষ না হয় প্রথম পছন্দ হিসেবে এগিয়ে কিংস অ্যারেনা। আপাতত এখন পর্যন্ত আমাদের কাছে বসুন্ধরা আসছে, এরপর যদি চেঞ্জ হয় আমরা আপনাকে জানি। বসুন্ধরা আমাদেরকে সর্বাত্মকভাবে মাঠটা বা গ্রাউন্ড যেটাই যে সবসময় সহযোগিতা করে। আর প্র্যাকটিসের জন্য আমরা ওই মাঠটা করি কি, যদি বৃষ্টি হয় ওই মাঠে অনেক সময় আমরা দেখি যে অনেক পানি টানি থাকে না, যার কারণে আমাদেরকে চয়েসের মধ্যে ওটাকে রাখতেই হয়। এদিকে আসিয়ান কাপের আগে অনুশীলন বা প্রস্তুতি ম্যাচ নিয়েও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বাফুফে। কোচের সঙ্গে আলোচনা করে তবেই পরবর্তী পদক্ষেপ নেবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। আজকে কোচের পরিকল্পনার সাথে আমরা সবাই থাকবো। আমরা আমাদের যারা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে আছি, আমাদের প্রেসিডেন্ট আছে এবং আমাদের কমিটির সবাই বসে কোচের চাহিদাটা কী, কোচের চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করব কোচ কি খেলতে চায় না কি চায়, কোচ যেটা চাবে ওটাকে আমরা করার জন্য চেষ্টা করব। নিজ নিজ লিগের ব্যস্ততা কমলে হামজা সুমিতরা দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বাফুফে। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।